আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ্যমান্য ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধের ঢল নামে সাধারণ মানুষের। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতির পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে বাজতে থাকে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টা মণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকেই গঠিত হবে আগামীর বাংলাদেশ। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। সামনে তো একটা নির্বাচন আসছে। জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। মিরপুরের পাশাপাশি রায়েরবাজার বধ্যভূমিতেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পেলেই শহীদদের আত্মত্যাগ পূর্ণতা পাবে বলে মনে করেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল, ঢাকা। এদিকে রাজধানী রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদনে কাতারে যোগ দিয়েছিল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও। তাদের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রেখে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে দেশ এগিয়ে যাবে। আরাফাত ইসলামের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ঢল নামে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানান বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ যখন গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নে বিভোর, তখন শত্রুরা হত্যাযজ্ঞে মেতে উঠেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একটি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। 5ই আগস্টের পরেও বুদ্ধিজীবীর নাম করে 5ই আগস্টের বিরুদ্ধে, জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন। ভোরের সূর্যোদয়ের পর থেকেই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও পদচারণা বাড়তে থাকে সব বয়সী মানুষের। বেলা বাড়ার সাথে সাথে সেই পদচারণায় মানুষের ঢল নামে। আমাদের নতুন প্রজন্ম যতদিন বাংলাদেশ থাকবে এর ধারাবাহিকতা চলমান থাকবে। আমরা ওদেরকে নিয়ে এসেছি শুধুমাত্র ওদেরকে আমাদের ইতিহাসটা বোঝানোর জন্য, জানানোর জন্য। আপুর সাথে ফুল দিতে এসেছি। আমাদের দেশের স্বাধীন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, এই পুরো বিষয়টা যেন ওরা ওদের মধ্যে অনুধাবন করতে পারে। বিভিন্ন সংগঠনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। মা বাবার সঙ্গে ফুল দিতে এসেছেন কোমলমতি শিশুরাও। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শিক্ষক, সবার কণ্ঠেই ছিল ইতিহাসের বীরত্বগাথা। 1971 সালের আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীরা তাদের প্রাণের বিনিময় নিশ্চিত করেছিল বাঙালির বিজয়। যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। রায়েরবাজার বধ্যভূমি থেকে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
ভোটের আগে প্রার্থীদের উপর চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, ভোট সময় মতোই হবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তফসিল ঘোষণার পরপরই ঢাকা ৮ আসনে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে দুটি অফিসে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে কমিশনার বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল ভীতির পরিবেশ সৃষ্টি করা, তাদেরকে সফল হতে দেয়া হবে না। তিনি বলেন, ডেভিল হান্টে যাদের ধরা হয়েছিল তাদের বড় অংশ জামিন পেয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে সন্ত্রাসী ও অস্ত্র উদ্ধারের। রেবেল হান্ট বিশেষ করে শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। দুটো উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে আগুন ধরিয়ে দেওয়ার মতন প্রচেষ্টা হয়েছে, যদিও বা সেটা ফেল করেছে। ওখানেও দেখা যাচ্ছে একটা স্প্লিন্টার বা ইন্ডিভিজুয়াল একটা ফক্স এই কাজগুলো করার চেষ্টা করছে। তো এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে চোরাগুপ্তা হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অতীতে অনেক বিচারপতি দুঃশাসনের অংশীদার হয়েছেন। তাদের এই নৈতিক বিচ্যুতিও জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম কারণ ছিল। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে সমাপনী ও বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগের সাথে সম্পৃক্তদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ দেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, বিচারকদের পদোন্নতি ব্যাচ ভিত্তিক না হয়ে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে হওয়া জরুরি, তাতে সঠিক মূল্যায়ন হবে। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম এই বিচারপতি। বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ অসাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে। দুঃশাসনের বলয়কে আবরণ দিয়েছেন অনেক বিচারক। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিচারকদের এই নৈতিক বিচ্যুতিও জনসাধারণকে শেষ পর্যন্ত জুলাই আগস্টের রক্তক্ষয়ী প্রতিরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য করার অন্যতম অনুঘটক বলে আমি মনে করি। ক্ষমতায় গেলে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। সরকারি বেসরকারি উদ্যোগে জটিল রোগে আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠীকে এভারকেয়ারের মতো হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আগামী জাতীয় নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। এতে শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, গবেষক সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ ঘিরে তার পরিকল্পনা তুলে ধরেন। চিকিৎসা সেবায় আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। আমরা দেশে পর্যায়ক্রমিকভাবে ১ লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাইছি। এখন এই হেলথ কেয়ারারদেরকে আমরা বেসিক কতগুলা ট্রেনিং দিব। ছোটখাটো অসুখ তারা ঠিক করে দিতে পারবেন, অর্থাৎ প্রিভেনশনের উপরে আমরা জোর দিতে চাইছি। প্রিভেনশন এটি ইউরোপে এখন খুব পপুলার। এই হেলথ কেয়ারের মাধ্যমে আমরা তাদেরকে দুয়ারে দুয়ারে, গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে পাঠাবো, পরিবারগুলোর কাছে পাঠাবো। তারা যাবে, তারা বলবে কি কি খাবার না খেলে হার্টের প্রবলেম কমে যাবে, হবে না। দুর্নীতির লাগাম টেনে ধরা সহ শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণে বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। আমরা প্রাইমারি শিক্ষক প্রায় ৩.৫ লক্ষেরও বেশি প্রাইমারি শিক্ষক আছেন এই দেশে, তাদেরকে আমরা ট্রেন করতে চাই। এখন এতজনকে ঢাকায় নিয়ে এসে ট্রেন করা একটা কস্টলি ব্যাপার। আমরা এদের কাছে ডিজিটাল উপায়ে পৌঁছতে চাই, তাদেরকে পুরো ডিজিটাল সিস্টেমের আন্ডারে আনতে চাই, সো দ্যাট তাদেরকে ওই প্রসেসের মাধ্যমে আমরা ট্রেনও করতে পারি, এবং একই সাথে তারা কি কি পড়াবেন, কি কি বিষয় পড়াবেন, সেগুলো সেই মাধ্যমে আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রয়োজনীয় সংস্কারের সূচনা করেছে বিএনপি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। গুম ও নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ১৮ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। গ্রেফতার হওয়া ১৩ সেনা কর্মকর্তাকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হাজির করা হয়। একই সঙ্গে র্যাবের টিএফআই সেলে গুমের আরেক মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর ঠিক করেছে আদালত। এছাড়া রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম এবং ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিও পিছিয়ে ২১ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো ও ৭ জনকে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে গত ১৫ বছরের ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের যে মামলাগুলি চলছে সেই মামলা আজকে একটি মামলায় চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। ওই মামলাটি আগামী ১৮ ডিসেম্বর আদেশ প্রদান করবেন মর্মে ট্রাইব্যুনাল জানিয়েছেন। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ সেনা সদস্যের গ্রামের বাড়িতে চলছে শোক। এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ নিহতদের পরিবারের সদস্যরা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর জানিয়েছেন আহত ৮ শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিকে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ৬ সেনা সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিয়াপাড়া গ্রামে। প্রায় ১৮ বছর ধরে মাসুদ রানা চাকরি করছেন সেনাবাহিনীতে। ১ মাস আগে সুদানে গিয়েছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে। আমি কালকে কথা বলছি তার সঙ্গে বিকেলবেলা, তারপর সে বলছে আমাকে রাত 10টায় ফোন দিবে, 10টার পরে, 10:30টার পরে। পরে সে আমার ফোন দেয়নি। আমি তাকে নেটে পাইছি, সে আমার ফোন ধরেনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম সুদানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। ২০১৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১ মাস আগে স্ত্রী ও ৩ বছরের ছেলে সহ স্বজনদের রেখে পেশাগত দায়িত্ব পালনে যান সুদানে। তার মৃত্যুর খবরে তারাকান্দি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। কত সুখ কম বেশি করি না, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে শনিবার স্থানীয় সময় আনুমানিক বিকেল ৩টা ৪০ থেকে ৩টা ৫০ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। আহত ৮ শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মিসবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতোমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সেনাবাহিনী। এদিকে সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ৬ সেনা সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার এক বিবৃতিতে তিনি এই হামলাকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে নিহত শান্তিরক্ষী সদস্যদের পরিবার, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সাভারে রপ্তানিমুখী একটি শিল্প কারখানায় মাসে ২ কোটি টাকারও গ্যাস চুরি করা হতো বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ভিজিলেন্স টিম। অভিযানে বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস সংযোগ। কারখানাটি বছরে ২৪ কোটি এবং বিগত ৫ বছরে ১০০ কোটি টাকার উপরে গ্যাস চুরি করেছে বলেও ধারণা কর্মকর্তাদের। দুপুরে আশুলিয়ার দক্ষিণ গৌরীপুর এলাকায় মিউচুয়াল অ্যাপারেলসের ওয়াশিং প্ল্যান্টে অভিযান চালায় তিতাসের ভিজিলেন্স টিম। সন্ধ্যা পর্যন্ত চলে অভিযান। এতে নেতৃত্ব দেন তিতাসের গাজীপুর অঞ্চলের ভিজিলেন্স বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আলিম রাসেল। তিতাসের কর্মকর্তারা জানান, চোরাই বাইপাস লাইন এবং ভূগর্ভস্থ অবৈধ রেগুলেটিং স্টেশন শনাক্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি মিউচুয়াল অ্যাপারেলস ও প্রপার্টিজের কোনো কর্মকর্তা।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।